এই সেই নীলকুঠি। ব্রিটিশ আমলে ব্রিটিশরা এদেশের চাষিদেরকে নীল চাষে বাধ্য করে এইখানে এনে সেই নীলকে প্রক্রিয়াকরণ করত। বাকিটা বিস্তারিত ভিডিওতে দেখুন। এটি টিয়া পাখির অভয়াশ্রম। হুম ব্রিটিশ শাসিত বাংলা অঞ্চলে অত্যাচারের আরেক নাম ছিল নীল চাষ। এই নীল চাষকে কেন্দ্র করেই ইংরেজ জালেমরা গড়ে তুলেছিল নীলকুঠি। ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশে বাংলা, বিহার ও উড়িষ্যার নানা অঞ্চলে, বিশেষ করে নদীয় যশোর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা এলাকার নীল চাষ হতো। এছাড়া অন্যান্য কিছু এলাকায়ও নীল চাষ হতো। নীল চাষ ও প্রক্রিয়াকরণের জন্য তৈরি করা কারখানা বা স্থাপনার নাম হলো নীলকুঠি। ইংরেজ নীলকরেরা এসব নীলকুঠি স্থাপন ও পরিচালনা করত। উল্লেখ্য, ১৭৭৭ সালের দিকে বাংলায় নীল চাষ শুরু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কৃষকদের বিদ্রোহী করে তুলতে নীল চাষ ছিল একটি মাইলফলক। গরিব কৃষকদের সে সময় বাধ্য করা হতো তাদের জমিতে শস্য পরিবর্তে নীল চাষ করতে। সম্ভবত লুইস বোনার্ড ছিলেন এদেশে প্রথম নীল চাষী। ঢাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে পূর্ব দিকে আর আমার ভৈরবের পাশে তথা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামক গ্রামে অবস্থিত রয়েছে এরকম একটি নীলকুঠি, যার নাম আমি ছোটবেলা থেকেই শুনে এসেছিলাম, কিন্তু তখন এই নামের তাৎপর্য বুঝিনি এবং কেন এই জায়গার নাম নীলকুঠি রাখা হয়েছে এ প্রশ্নও মাথায় আসেনি কোনোদিন। পরে ইতিহাস পড়তে গিয়ে বইয়ের পাতায় ইংরেজদের জুলুম অত্যাচারের কাহিনীর সাথে পরিচিত হওয়ার সাথে সাথে নীলকুঠি শব্দটির সাথেও নতুন করে পরিচিত হই। জানতে পারি কত যে নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এসব নীলকুঠি, তার কিঞ্চিত লোককথা ও ইতিহাস। কিন্তু তখনও বইয়ের পাতার নীলকুঠির সাথে বাড়ির পাশের নীলকুঠির মেলবন্ধন কেউ আমাকে তৈরি করে দেয়নি। নিজের লেখালেখির অভ্যাস থাকায় পত্রিকা পড়ার অভ্যাসটা ছিল এক সময়। সেই অভ্যাসবশত প্রায় ২ দশক আগে কোনো এক স্থানীয় পত্রিকায় এই নীলকুঠির একটি ছবি ছাপা দেখতে পাই। শিরোনাম বা সংবাদের বর্ণনা এই মুহূর্তে মনে নেই। সেদিন এ পত্রিকার মাধ্যমেই প্রথম জেনেছিলাম ইংরেজদের অত্যাচারের ইতিহাসের সাক্ষী নীলকুঠি আমার হাতের পাশেই আছে। এ পথে কত শতবার গিয়েও কোনোদিন জানতে পারিনি এখানে নীলকুঠি আছে। নীলকুঠির কারণেই এই জায়গার নাম হয়েছে নীলকুঠি। বড়দের ইতিহাস চর্চার অভাবে যেভাবে নীলকুঠি আমাদের চোখের আড়ালে পড়ে আছে, ঠিক তেমনি নীলকুঠির ইটের ভাঁজে ভাঁজে আড়াল হয়ে আছে সেই সময়ের ইংরেজ জালেমদের জুলুমের ইতিহাস আর এ দেশের নিরুপায় কৃষকদের গগনবিদারী হাহাকার আর চিৎকার। পত্রিকা দেখেই ভেবেছিলাম কোনো একদিন দেখে আসবো এই নীলকুঠি। ইটের ভাঁজে আবিষ্কার করার চেষ্টা করব কৃষক প্রজার চোখের জল আর না পাওয়ার বেদনা। কৃষকদের শ্রমের উপর দাঁড়িয়ে পৈশাচিক উল্লাসে মত্ত নীলকরের গ্লাস ভরা মদ আর মনোরঞ্জন। কিন্তু আর সময় হয়নি। অবশেষে গতকাল সময় হলো এ ব্যাপারে চিন্তা করার। আর চিন্তা মোতাবেক আজ শুক্রবার বেরিয়ে পড়লাম এই নীলকুঠির দেখার জন্য। বন্ধু হাবিব মোশাররফকে সাথে নিয়ে চলেই এলাম। আর আপনাদেরকে সাথে নিয়ে এখন দেখছি এই সেই নীলকুঠি।
বলা বাহুল্য এই নীলকুঠির কোনো স্থাপনা বর্তমানে আর অবশিষ্ট নেই, এইমাত্র চিমটিটি ছাড়া। এটি রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ এই যে চোখে পড়েনি। দেখলাম নীলকুঠির এই চিমনিটি এইখানে প্রায় কিন্তু ৭৫ ফুট এটার ভেতরে উঁচু, ঢুকে দেখছি দৈর্ঘ্য ও প্রস্থ ১০ ফুট কেমন করে, দেখা যায়। দেয়াল ২ ফুট পুরু, আল্লাহ মাফ যা করবেন, নিচ থেকে নাউজুবিল্লাহ। উপরের দিকে ধীরে ধীরে সংকুচিত হয়েছে। পাশে রয়েছে ঈদগাহ ও জনবসতি। চিমনির গায়ে রয়েছে অসংখ্য গর্ত, আর সেসব গর্তে বাস করছে অসংখ্য টিয়া পাখি। টিয়া পাখির ডাক চিৎকারে মুগ্ধ হয়ে গেলাম। এছাড়া অন্যান্য পাখিদেরও অভয়ারণ্য এই স্থানটি। শিশুদের সাথে কথা বলে জানা গেছে এসব আপনারা পাখিকে কেউ বিরক্ত এইরকম করে না, দৃশ্য কেউ ধরার চেষ্টাও দেখতে করে না। পাবেন। পাখির কিচিরমিচিরে আমি ঘুরতে একবার আসছি, মনে হলো এখন যেভাবে আমার এখান একটু থেকে ভয় পাখির হচ্ছে ডাক চিৎকার আসছে, এই একসময় সমস্ত এখানে জায়গায় না জানি কত মজলুম একটু মানুষের ঝাঁক কতই থাকার আর্তচিৎকার সম্ভাবনা বাতাসে অনেক মিলিয়ে যেত। বেশি। কেউ তাদের বাঁচাতে এখানেও আসতো না, থাকতে বাঁচানোর পারে। চেষ্টাও করতো না এই পাখিদের না ধরার তাছাড়া মতো। এখানে যেহেতু আপনার আমরা যখন এখানে আলহামদুলিল্লাহ পৌঁছি তখন প্রচুর স্থানীয় কাউকে পরিমাণে দেখতে পাখি না আছে, পেয়ে আমরা ছবি ও আমরা কিন্তু ভিডিও ক্লিপ নিতে পাখির থাকি। বাসা খুঁজে এটি খুঁজে হচ্ছে সেখান এই থেকে চিমনির ভেতরের দৃশ্য। পাখি ছানা এবং এখানে সাপ ডিম থাকা অস্বাভাবিক পেড়ে কিছু থাকি। নয়। ভয়ে ভয়ে ভেতরে ডিম ঢুকলাম থাকার এবং সম্ভাবনা বেশি। কিছুক্ষণ ভিডিও আপনারা করলাম। যতক্ষণ এখানে তারপর দ্রুত অবস্থান এখান করছেন থেকে বেরিয়ে এলাম। পুরো দৃশ্যটা হঠাৎ সেরকম দেখায় ষাটোর্ধ্ব এক মুরব্বিকে দেখবেন। দেখতে পাই। তাকে এর ইতিহাস জিজ্ঞেস ভেতরে করলে তিনি বলেন, এটি সেফটি আমার ইস্যুর কারণে বাপ-দাদার জন্মের আগের তৈরি। ব্রিটিশ ভালোভাবে আমলে হয়তো জিপি ওয়াইজ, ডব্লিউ বিষয়টা ওয়ার্ডস এবং জর্জ লেমন বিশদ ব্রহ্মপুত্র একটা নদের পাড়ে জাহাজ বুঝাইতে ভিড়িয়ে পারছি এখানে না কুটির ভালোভাবে। স্থাপন করেন। তখন এই এরকম এলাকায় দক্ষ চোখটা শ্রমিক না থাকায় ইংরেজরা যশোর আমার থেকে মনে হয় মনোহর যেহেতু মিস্ত্রিকে এনে এখানে নীল এখানে তৈরি শুরু করে। বায়ুমণ্ডলের কুঠির কর্মন্ত এই পর্যায়ে চিমনির বিভিন্ন নিচে ধরনের ৬টি বিশাল চুল্লি ছিল। ধোঁয়া চুল্লির উপর এত বড় উপরের বড় দিকে তুলে লোহার দেওয়া কড়াই হতো। ছিল, যার ভেতরে ওটা একজন দেখে মনে মানুষ হয় দাঁড়িয়ে যেন থাকলে বাহির থেকে তার মাথা দেখা যেত না। তখন রায়পুরার বটতলী, মির্জানগর, হাইরমারা, চর সুবুদ্দি, আকানগর, মাহমুদাবাদ ও দৌলতকান্দি রেললাইন পর্যন্ত বিস্তৃত এলাকায় নীল চাষ হতো। নীল গাছ তুলে এনে নদীতে পাটের মতো করে জাগ দেওয়া রাখা হতো। নীল গাছ পচলে তা থেকে পানি থেকে তুলে এনে এর ভেতর থেকে শোলার মতো পাটখড়ি বের করে ভেতরের খড়ি ফেলে দিয়ে চামড়ার অংশটুকু এই চুল্লির উপর স্থাপিত কড়াইয়ে জাল দেওয়া হতো। এতে নীলের নির্যাস নিচে জমে যেত, আর জলীয় অংশ বাষ্প হয়ে চুল্লির এই চিমনি দিয়ে সাদা মেঘের মতো আকাশে ছড়িয়ে পড়ত। এই চিমনি মূলত চুল্লির ধোঁয়া নির্গমনের জন্য নির্মাণ করা হয়। এ অঞ্চলের সর্বশেষ নীল চাষিরা কুথিয়াল নামে বেশ